19 শতকের ভারতে মানে যখন সমাজ আর ধর্ম নিয়ে একটা বিরাট আলোড়ন চলছে, সেই সময়কার একটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন নিয়ে আজ আমরা কথা বলবো, ব্রাহ্ম সমাজ। আমাদের হাতে বেশ কিছু তথ্য আর নোটস আছে, সেগুলো ঘেটেই আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, রাজা রামমোহন রায় শুরু করেছিলেন এই আন্দোলন। ঠিক, লক্ষ্য ছিল একেবারে পরিষ্কার, যুক্তি আর নৈতিকতার ভিত্তিতে সমাজটাকে একটু বদলে ফেলা। বিশেষ করে ওই যেসব প্রথা ছিল, সতীদাহ, জাতিভেদ। একদম, ওই কুপ্রথাগুলো দূর করাই ছিল মূল উদ্দেশ্য। আর এই তথ্যগুলো থেকে আমরা বুঝব এর প্রতিষ্ঠা, মূল ভাবনাটা কি ছিল, কারা ছিলেন এর পেছনে, কেনই বা পরে ভাগ হয়ে গেল, আর শেষে এর প্রভাব কেনই বা কমে গেল সেটাও দেখব। সূত্রের এক জায়গায় ওই ধর্মসভার কথাও আছে দেখলাম, যারা কিন্তু এর বিরোধিতা করেছিল। ঠিক, তথ্যগুলো বলছে যে ব্রাহ্ম সমাজের যাত্রা শুরু হয়েছিল কলকাতাতে 1828 সাল 20 আগস্ট রাজা রামমোহন রায়ের হাতে। এর পেছনের কারণটা কি ছিল? মানে হঠাৎ করে এমন একটা আন্দোলনের দরকার পড়ল কেন? আগে 1814 সালে তিনি আত্মীয় সভা তৈরি করেন। ও আচ্ছা, আত্মীয় সভা। হ্যাঁ, ওখানে সমমনা লোকেরা ধর্ম সমাজ নিয়ে আলোচনা করতেন। ওইটাই পরে 1828-এ ব্রাহ্মসভা আর তারপর ব্রাহ্ম সমাজ হয়। মূল ভাবনাটা তাহলে ছিল একেশ্বরবাদ। একেশ্বরবাদ, মূর্তি পূজা বাদ দেওয়া আর যুক্তির পথে চলা। অল্প সময়ের মধ্যেই কিন্তু বেশ সাড়া ফেলেছিল। অনেক চিন্তাশীল মানুষ পাশে এসে দাঁড়ান। এই সূত্রগুলো থেকে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, ব্রাহ্ম সমাজ শুধু পুজো আচ্ছা বা ধর্মীয় আচার নিয়ে ভাবেনি। না, বিলকুল না। এর উদ্দেশ্যগুলো অনেক ব্যাপক ছিল। যেমন একেশ্বরবাদ তো বটেই, কিন্তু তার সাথে সাথে ওই সামাজিক ন্যায় বিচার, ঠিক, জাতিভেদ প্রথার বিরোধিতা, সতীদাহ বা বাল্যবিবাহের মতো বিষয়গুলো, এগুলোর উপর জোর দেওয়া হয়েছিল, তাই না? একদম। আর এখানেই এর অভিনবত্ব। তথ্যে যেমন পাচ্ছি, যুক্তিবাদ আর নৈতিক আচরণের ওপর সাংঘাতিক জোর ছিল। আর তার সঙ্গে খুব জরুরিভাবে যুক্ত হয়েছিল নারী অধিকারের প্রশ্নটা, বিশেষ করে মেয়েদের শিক্ষা, সমাজে তাদের সমান অধিকার, এই দাবিগুলো। আচ্ছা। আর ছিল সব ধর্মের প্রতি সহনশীলতা, কুসংস্কার দূর করে একটা বিজ্ঞানমনস্ক সমাজ তৈরির চেষ্টা। আর এই বিরাট কাজে রামমোহন তো একা ছিলেন না। নোটগুলোতে আরও কয়েকজনের নাম আসছে। রামমোহনের পর কে এলেন? রামমোহনের মৃত্যুর পর নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ও, তথ্য বলছে তিনি একটু বেশি জোর দিয়েছিলেন আধ্যাত্মিক দিকটায়, নৈতিক জীবনে। আচ্ছা। এরপর এলেন কেশবচন্দ্র সেন। উনি আন্দোলনটাকে আরও ছড়িয়ে দিতে, আরও আধুনিক করতে সাহায্য করেন। হ্যাঁ, নারী শিক্ষা বা বর্ণ বৈষম্য দূর করার ক্ষেত্রে নাকি ওর বিশেষ উদ্যোগ ছিল। খুব উদ্যোগ ছিল। পরে আবার আনন্দমোহন বসুর মতো ব্যক্তিত্ব, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন, সমতা আর শিক্ষার প্রসারে কাজ করেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর, তারও তো যোগ ছিল এর সাথে। অবশ্যই, রবীন্দ্রনাথ ঠাকুরও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার লেখাতেও তো ব্রাহ্ম সমাজের আদর্শের ছাপ খুব স্পষ্ট, যুক্তি, নৈতিকতা, সামাজিক ন্যায়, এই সব। কিন্তু এতজন প্রভাবশালী ব্যক্তিত্ব, এত ভালো উদ্দেশ্য, তারপরও এই নোটগুলো বলছে যে আন্দোলনে একটা সময় ভাঙন ধরেছিল, বিভাজন হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। সময়ের সাথে সাথে আদর্শ আর ঠিক কিভাবে কাজ করা হবে সেই পদ্ধতি নিয়ে মতপার্থক্য তৈরি হয়। আচ্ছা। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে মূল ধারাটা, সেটা আদি ব্রাহ্ম সমাজ বলে পরিচিত হলো। তারা তুলনামূলকভাবে একটু ধীরে পরিবর্তন চাইছিলেন। আর কেশব সেন? কেশবচন্দ্র সেন, তিনি 1866 সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ গড়লেন। এটা ছিল বেশ কিছুটা আধুনিক, আরও বেশি সংস্কারপন্থী, বিশেষ করে সামাজিক দিকে। এখানেই শেষ নয়, আরও বিভাজন হয়েছিল। হ্যাঁ, এরপর আবার 1878 সালে কেশব সেনের কিছু কাজ বা সিদ্ধান্তের প্রতিবাদে আনন্দমোহন বসু, শিবচন্দ্র দেবের মতো নেতারা তৈরি করলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। আচ্ছা। এটা ছিল আরও বেশি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক আর প্রগতিশীল। এত যে ভাঙা বড়া, তার মধ্যেও ব্রাহ্ম সমাজের অবদান তো বিরাট, অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে বড় উদাহরণ তো সতীদাহ প্রথারোধ, তাই না? নিঃসন্দেহে। এই নোটগুলো বারবার বলছে রামমোহনের চেষ্টাতেই 1829 সালে ওই ভয়ঙ্কর প্রথাটা আইন করে বন্ধ করা গেছিল। অবশ্যই। আর শুধু সতীদাহ কেন, বাল্যবিবাহের বিরোধিতা করা, বিধবা বিবাহের পক্ষে কথা বলা, যাতে বিধবারা আবার বিয়ে করতে পারে, সমাজে মিশতে পারে, নারী শিক্ষার প্রসার ঘটানো, এগুলো তো সেই সময়ের নিরিখে যুগান্তকারী সব পদক্ষেপ। ঠিক। এই সূত্রগুলো থেকে আরও জানা যাচ্ছে
ব্রাহ্ম সমাজ আধুনিক মানে ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রসারেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিল তারা। তাই নাকি? হ্যাঁ, এমনকি বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার মতো নাগরিক অধিকারের পক্ষেও তারা খুব সোচ্চার ছিলেন। এর প্রভাব কি শুধু বাংলা বা হিন্দু সমাজের মধ্যেই ছিল? বা উত্তর ভারতে আর্য সমাজ, এদের মতো অন্যান্য সংস্কার আন্দোলনকেও এটা কিন্তু উৎসাহিত করেছিল। তার মানে একটা বড় ঢেউ তৈরি করেছিল বলতে পারেন। এমনকি ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন মানে স্বাধীনতা আন্দোলন, তার নেতাদের মনেও সামাজিক ন্যায় বিচার আর জাতীয় ঐক্যের ধারণা গেঁথে দিতে এর একটা পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এত শক্তিশালী একটা আন্দোলন, এত যার প্রভাব, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর শুরুতে এর জোরটা কমে এলো কেন? সূত্রগুলো তো বলছে ভেতরের সমস্যা, মানে ওই কোন্দল বিভাজন। হ্যাঁ, ভেতরের ওই বিভেদগুলো অবশ্যই একটা বড় কারণ ছিল। আর দেখুন, সময়ের সাথে সাথে পরিস্থিতিও তো বদলাচ্ছিল। জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ার আসছিল তখন, মানুষের মনোযোগটা ওদিকে সরে যাচ্ছিল। আচ্ছা, ফোকাসটা বদলে যাচ্ছিল। মানুষের ধর্মীয় বা সামাজিক চাহিদাগুলো অন্যভাবে পূরণ করছিল। সব মিলিয়ে দেখলে ব্রাহ্ম সমাজ 19 শতকের ভারতকে একটা বড় ঝাঁকুনি তো দিয়েই ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। একেবারেই। যুক্তিবাদ, সামাজিক সাম্য, নারী অধিকার, আধুনিক শিক্ষা, এর অবদান বিরাট। এর প্রভাব যে পরের যুগে চিন্তাভাবনা, এমনকি স্বাধীনতা সংগ্রামেও পড়েছিল, এই তথ্যগুলো থেকে সেটা বেশ বোঝা যাচ্ছে। একদম। ব্রাহ্ম সমাজের মূল অবদানগুলো মানে যুক্তিবাদী চিন্তা, মানবিকতার প্রসার, এগুলো আজও খুব প্রাসঙ্গিক। সমাজ গঠনের যে চেষ্টাটা তারা করেছিল তার গুরুত্ব অনেক। তবে একটা প্রশ্ন মনে আসছে, এত বড় মাপের একটা আন্দোলন যার এত ভালো উদ্দেশ্য ছিল, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কেন একটু পিছিয়ে পড়ল? এর ভেতরের ওই বিভেদগুলো কি বাইরের পরিস্থিতির চেয়েও বেশি দায়ী ছিল এর প্রভাব কমে যাওয়ার জন্য? এটা হয়তো আমাদের আরেকটু ভাবার খোরাক যোগায়।